কাকু কাকু একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। তো এই ডায়লগটা আমার মনে পড়ে গেল। তো হরলিক্স চাটা, যে কাকু কাকু একটু হরলিক্স দাও, আমি চেটে চেটে খাবো। তো সেরকম হচ্ছে যে পশুদের ব্যাপারটা, সল্ট লিক, নুন চাটা। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্ঘ্য অ্যান্ড সোমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো আজকে চলে এসেছি যে চ্যাপ্টারটা নিয়ে, সেটা হচ্ছে যে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা পার্ট 2। তো যারা যারা এখনো পার্ট 1 ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই যেন পার্ট 1 ভিডিওটা দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যেন অবশ্যই দেখে নিও। কারণ পার্ট 1টা যেখানে শেষ করেছি, পার্ট 2টা তারপর থেকে হচ্ছে। তো পার্ট 1 এর ভিডিওটা দেখা তাই জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আজকের পার্টটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো যে পার্টটা আজকে করাবো সেটা আগের থেকে আরো গুরুত্বপূর্ণ, আরো বেশি টপিক আছে, যেটা হচ্ছে খুব ডেপথে। তো ভালো করে মনোযোগ সহকারে শুনবে আর ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করে নেবে। তো আশা করছি তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তো চলো শুরু করা যাক পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা পার্ট 2। তো আগের টপিকে আমরা অ্যাসিড, ক্ষারক এবং ক্ষার সম্পর্কে লাস্ট জেনেছিলাম। অ্যাসিড মানে কি? যারা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। ক্ষারক মানে কি? যারা জলীয় দ্রবণে OH- উৎপন্ন করে। আর ক্ষার তাহলে কি? যে সমস্ত ক্ষারক জলের মধ্যে পুরোপুরি গুলিয়ে যেতে পারে তাকে বলা হচ্ছে ক্ষার। ঠিক আছে। তো আজকে আসবো যে টপিকটা, সেটা হচ্ছে নির্দেশক। তো নির্দেশক কি? নির্দেশক হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। নির্দেশক হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা নিজেদের রং পাল্টে দেবে, দিয়ে অ্যাসিড আর ক্ষারকে চিনতে সাহায্য করবে। নিজেদের রং পাল্টে অন্য কাউকে চিনতে সাহায্য করে। ঠিক আছে, নিজেকে পাল্টে দেবে পুরোপুরি, দিয়ে অন্য কাউকে চিনতে সাহায্য করবে। অন্য কাউকে মানে হচ্ছে অ্যাসিড অথবা ক্ষারকে। দেখো একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, সেটা ভালো করে দেখো। কিছু ড্রপ পড়ছে, ড্রপের আকারে কিছু একটা পড়ছে তরল পদার্থ, আর নিচে পাত্রে কিছু একটা আছে। ঠিক আছে, নিচে পাত্রে কিছু একটা এখানে দেওয়া আছে। তো নির্দেশক তোমাদের এখানে 3 রকমের। একটা হচ্ছে লিটমাস। লিটমাসটা সাধারণত একটা কাগজ। আর বাকি যে দুটো আছে, একটা হচ্ছে ফেনোলফথেলিন আর একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। এই দুটো হচ্ছে তরল পদার্থ। ঠিক আছে। তো এই যে ওপরের যে ড্রপটা আছে, সেখানে ধরো এই মিথাইল অরেঞ্জ অথবা ফেনোলফথেলিনের মধ্যে যে কোনো একটা আছে, উদাহরণস্বরূপ ধরে নাও এটা। আর নিচে পাত্রে কিছু একটা দেওয়া আছে, সেটা বলে দেয়নি, সেটা অ্যাসিডও হতে পারে, সেটা ক্ষারও হতে পারে। এবারে এই যে ড্রপ পড়ছে, টপ টপ করে পড়ছে, সেটা 5 ফোঁটা বা 6 ফোঁটা বা 10 ফোঁটা বা কোনো একটা ফোঁটার পর এই বিকারের যে রংটা আছে প্রথমে, সেই রংটা পাল্টে যাবে। বিকারের যে তরলটা আছে, সেটার যে রংটা আছে, সেটা পাল্টে যাবে একটা নির্দিষ্ট ফোঁটাতে। ঠিক আছে। তো 10 ফোঁটা 12 ফোঁটা হওয়ার পর তো পাল্টে গেলে নিজেদের রংটা পাল্টে যাবে, দিয়ে সেটা চিনতে সাহায্য করবে সেটা অ্যাসিড না ক্ষার। এবারে তোমরা বলবে স্যার রংটা পাল্টে গেলে কি হবে, অ্যাসিড বা ক্ষার বোঝা যাবে? তার জন্য একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। কি সেটা? সেটা হচ্ছে এই ছকটা। নির্দেশকের এটা হচ্ছে নিজস্ব বর্ণ, এটা হচ্ছে অ্যাসিড দ্রবণে বর্ণ, এটা হচ্ছে যে ক্ষার দ্রবণে বর্ণ, আর এটা হচ্ছে প্রশম দ্রবণে বর্ণ। প্রশম মানে হচ্ছে যে ন্যাচারাল। তো এখানে নির্দেশক লিটমাস পেপারটা, এটা হচ্ছে পেপার, এটা ছেড়ে দাও। বাকি দুটোকে দেখো। মিথাইল অরেঞ্জের নিজস্ব বর্ণ হচ্ছে কমলা। অ্যাসিড দ্রবণে যখন দেবো তখন সেটা হচ্ছে লালচে গোলাপি। ক্ষার দ্রবণ হচ্ছে হলুদ, আর প্রশমতে হচ্ছে কমলা। আর এখানে ফেনোলফথেলিনের বর্ণ হচ্ছে কোনো বর্ণই নাই, সাদা। অ্যাসিড দ্রবণেও সেম, ক্ষার দ্রবণ হচ্ছে গোলাপি আর প্রশমতে হচ্ছে বর্ণহীন। তো সাপোজ সাপোজ ধরো ওই যে বিকারটা আছে নিচে তোমাদের যেটা দেখালাম, ওই বিকারটার বর্ণ ধরো একটা নির্দিষ্ট ফোঁটাতে, মানে ওই যে ওপর থেকে ফেলছি, ওই নির্দিষ্ট একটা 5-10 ফোঁটা বা 12 ফোঁটা হওয়ার পর সেটা পরিবর্তন হয়ে গেল রংটা গোলাপি। ওই নিচের বিকারের যে তলটা আছে, মানে এইটা হয়ে গেল গোলাপি। তাহলে কি বলতে পারবো, এই যে আমি যেটা নিয়েছিলাম এটা অ্যাসিড না ক্ষার? দেখো গোলাপি রংটা কিসে হয়েছে, ক্ষারে হয়েছে। তাহলে নিচের যে পাত্রের মধ্যে যে তরলটা নিয়েছে সেটা হচ্ছে কি, ক্ষার। সাপোজ বর্ণহীনই থাকলো, মানে কোনো রঙই পরিবর্তন হলো না, তাহলে বুঝে নেবো যে নিচের যে পাত্রে যে তরলটা আছে সেটা হচ্ছে অ্যাসিড। এটা ফেনোলফথেলিনের মাধ্যমে প্রমাণ হলো। ধরো মিথাইল অরেঞ্জ নিয়েছি নির্দেশক, তাহলে যদি বর্ণটা ওই নিচে পাত্রের বর্ণটা যদি লালচে গোলাপি হয়, তাহলে বুঝে যাবো সেটা কি দ্রবণ ছিল, অ্যাসিড দ্রবণ। যদি বাই চান্স হলুদ হয়ে যায়, তাহলে বুঝবো ক্ষার দ্রবণ। আর যদি কমলাটা কমলাই থাকে, তাহলে বলবো অ্যাসিডও নয়
ক্ষারও নয়, মানে ন্যাচারাল। ঠিক আছে, তো এইভাবে আমরা বুঝতে পারবো যে নিচের যে দ্রবণটা নিচ্ছি আমরা সেটা অ্যাসিডীয় না ক্ষারীয়, এটা বুঝতে সাহায্য করবে কি এই ওপর থেকে যাকে ফেলা হবে মানে নির্দেশকটা। তাহলে নির্দেশক হচ্ছে একটা বিশেষ রাসায়নিক পদার্থ যেটা নিজেদের রং পাল্টে দিয়ে অ্যাসিড এবং ক্ষারকে চিনতে সাহায্য করবে, বা একটা নির্দিষ্ট বিন্দুতে অ্যাসিড এবং ক্ষারকে চিনতে সাহায্য করবে। এই নির্দিষ্ট যে বিন্দু মানে যে বিন্দুতে পাত্রের রংটা পরিবর্তন হচ্ছে সেই বিন্দুটাকে বা সেই সময়টাকে বলা হবে প্রশমন ক্ষণ। প্রশমন ক্ষণ, মন ক্ষণ মানে একটা নির্দিষ্ট টাইম, টাইমকে বোঝানো হয়, যে টাইমে বা যে সময়ে ওই পাত্রের রংটা বদলাচ্ছে বা অ্যাসিড বা ক্ষারকে চিনতে সাহায্য করছে। তাহলে নির্দেশক যে রাসায়নিক পদার্থ নিজের রং পরিবর্তন করে কোনো অ্যাসিড বা ক্ষার বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করে তাকে বলা হচ্ছে নির্দেশক। প্রশমন ক্ষণ মানে বলে দিলাম একটা নির্দিষ্ট টাইম যে সময়ে অ্যাসিড বা ক্ষারকে চেনা যাচ্ছে। উদাহরণ এখানে 3 ধরনের বলেছে, ফেনোরফথেলিন, লিটমাস আর মিথাইল অরেঞ্জ। ঠিক আছে, তো নির্দেশকের এবারে কাজ, নির্দেশক কি করে নিজের রংটা পরিবর্তন করে দিয়ে কোনো একটা দ্রবণ অ্যাসিডীয় না ক্ষারীয় তার প্রকৃতি নির্দেশ করে, কোনো একটা দ্রবণ অ্যাসিড আছে না ক্ষারীয় বা ক্ষার আছে সেটা চিনতে সাহায্য করে। আর নির্দেশক এর একটা মানে কাজ হচ্ছে যে নির্দেশক নিজের রং পরিবর্তনের মাধ্যমে কোনো অ্যাসিড ক্ষার বিক্রিয়ার যে লাস্টের যে বিন্দু বা লাস্টের যে সময়টা সেটাও নির্দেশ করে, মানে যেটাকে বলা হচ্ছে প্রশমন ক্ষণ নির্দেশ করে। যে পয়েন্টে এরকম ফোঁটা ফোঁটা আকারে পড়ছে এই একটা নির্দিষ্ট পয়েন্টে 10-12 ফোঁটা বা 15 ফোঁটা হওয়ার পর এই রংটা পাল্টে যাবে। ঠিক আছে, তো যে পয়েন্টে পাল্টালো রংটা সেটা কি বলা হচ্ছে প্রশমন ক্ষণ। প্রশমন ক্রিয়া কি, যদি কোনো জলীয় দ্রবণে অ্যাসিড এবং ক্ষারকে সমান পরিমাণে নেওয়া হলো, একটা জলীয় দ্রবণে অ্যাসিড এবং ক্ষারকে সমান পরিমাণে নেওয়া হলো, তাহলে তারা পরস্পর বিক্রিয়া করবে, অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করবে এবং বিক্রিয়ার শেষে তাদের ধর্ম আর থাকবে না, তাদের ধর্ম মানে অ্যাসিডের ধর্মও থাকবে না আবার ক্ষারের ধর্মও থাকবে না, এই দুজনার ধর্ম লোপ পেয়ে যাবে মানে হারিয়ে যাবে, দিয়ে সেখান থেকে উৎপন্ন হবে লবণ আর জল। তাহলে আর একবার কোনো একটা জলীয় দ্রবণে একই পরিমাণে অ্যাসিড এবং ক্ষার নেওয়া হয়েছে, বিক্রিয়া শেষে তাদের আর কোনো ধর্মই থাকবে না, তারা সব হারিয়ে যাবে, তারা সব ভেসে পালাবে। ঠিক আছে, দিয়ে তাহলে স্যার কার ধর্ম পাওয়া যাবে, সেখান থেকে উৎপন্ন হবে লবণ আর জল। তাহলে অ্যাসিড এবং ক্ষার এই দুটো বিক্রিয়া করলো দিয়ে সৃষ্টি হলো লবণ আর জল। এই বিক্রিয়াকে বলা হচ্ছে যে প্রশমন ক্রিয়া। যেমন কস্টিক সোডা NaOH, কস্টিক সোডা এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। কস্টিক কেন বলা হচ্ছে, কস্টিক মানে যে সমস্ত পদার্থ বা যে সমস্ত রাসায়নিক পদার্থ কোনো জীবন্ত কোষকে জ্বালিয়ে দেয় বা দাহ্য পদার্থ মানে জ্বলাতে সাহায্য করে তাকে বলা হচ্ছে কস্টিক। কস্টিক কথার অর্থ কোনো জিনিসকে বা কোনো কোষকে বা কোনো পদার্থকে জ্বলতে সাহায্য করবে বা জ্বালিয়ে দেবে। তো NaOH কস্টিক সোডা NaOH প্লাস HCl, তাহলে NaOH হচ্ছে একটা ক্ষার কারণ জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, আর HCl হচ্ছে একটা অ্যাসিড কারণ জলীয় দ্রবণে কি আয়ন উৎপন্ন করবে H প্লাস, এটা OH মাইনাস আর এটা H প্লাস। তাহলে এটা হচ্ছে একটা ক্ষারক, আবার এটা ক্ষারও বটে কারণ এটা জলের মধ্যে পুরোপুরি গুলতেও পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ক্ষার আর এটা হচ্ছে একটা অ্যাসিড, এদের দুজনা পরস্পর বিক্রিয়া হলো দিয়ে এখান থেকে বিক্রিয়া করার পর কি হবে এদের ধর্ম আর কিছু থাকবে না, এখান থেকে উৎপন্ন হবে লবণ যেটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O, NaCl প্লাস H2O। এই যে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া করা হলো দিয়ে বিক্রিয়া শেষে সেখান থেকে উৎপন্ন হলো লবণ আর জল, এই ধরনের বিক্রিয়াকে বলা হবে প্রশমন বিক্রিয়া। পরবর্তী টপিকে আমাদের আছে যে 3 ধরনের যে নির্দেশক তোমাদের একটু আগেই বললাম, তার মধ্যে প্রথমটা হচ্ছে একটা পেপার আর বাকি দুটো হচ্ছে তরল পদার্থ। এদের নিজস্ব বর্ণ, অ্যাসিড দ্রবণে বর্ণ, ক্ষার দ্রবণে বর্ণ আর ন্যাচারাল বর্ণ মানে অ্যাসিডও নয় ক্ষারও নয় প্রশম, সেই বর্ণকটা তোমাদের একটু মুখস্থ করতে হবে কষ্ট করে বা মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখা মানে মুখস্থর মতনই করতে হবে। যেমন লিটমাসের অ্যাসিড দ্রবণে বর্ণ কি লাল, লিটমাসের ক্ষার দ্রবণে বর্ণ কি নীল, লিটমাসের প্রশম দ্রবণে বর্ণ কি হালকা বেগুনি। সাপোজ মিথাইল অরেঞ্জের নিজস্ব বর্ণ তো করতেই হবে কমলা, মিথাইল অরেঞ্জ যখন অ্যাসিড দ্রবণে চলে যাবে তখন তার বর্ণটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে লালচে গোলাপি, তাহলে কমলা থেকে কি হয়ে যাবে লালচে গোলাপি যখন অ্যাসিডে যাবে, আর কমলা থেকে যখন হলুদ হয়ে যাবে তখন জানতে হবে সেটা ক্ষার দ্রবণ, আর কমলা হলে সেটা ন্যাচারাল। ফেনোরফথেলিনেরও সেম। ঠিক আছে, তো এই করে তোমাদের একটু মুখস্থ রাখতে হবে কোন দ্রবণে কার কিরকম বা নির্দেশকের কিরকম কি রং হচ্ছে সেটা মনে রাখতে হবে। এবার এই কিছু পদার্থের আমাদের
মধ্যে কি অ্যাসিড থাকে সেটা আমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে আপেল, আপেলের মধ্যে অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড, কমলালেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড, এটা মুখস্থ রাখতে হবে। তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড, টমেটোর মধ্যে অক্সালিক অ্যাসিড। তাহলে কোন ফলে কিরকম অ্যাসিড থাকে। আর নিচে কিছু জিনিসের নাম বলে, চায়ের মধ্যে কি অ্যাসিড থাকে, ট্যানিক অ্যাসিড, দইয়ে ল্যাকটিক অ্যাসিড, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড, সোডা ওয়াটারে কার্বনিক অ্যাসিড, আর মিউরেটিক অ্যাসিড হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবে। এবারে আমাদের শরীরে কোনো জায়গায় যদি কাঠ পিঁমড়ে বা লাল পিঁমড়েতে কামড়ে দেয়, তাহলে জায়গাটা কি হয়, সঙ্গে সঙ্গে ফুলে যায় আর খুব জ্বালা পোড়া করে, তাই তো। তো কেন করে, কারণ পিঁপড়ের যে হুল, সেই হুলে থাকে একটা অ্যাসিড যার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, HCOOH, যেটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এটা কোথায় থাকে, পিঁপড়ের হুলে থাকে। এই ফর্মিক অ্যাসিড যখন পিঁপড়ে কামড়ায়, তখন এই ফর্মিক অ্যাসিডটা কি হয়, আমাদের শরীরে প্রবেশ করে, কারণ তার হুলের মধ্যে আছে, আর হুলটা আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে, তাই জন্য ওই ফর্মিক অ্যাসিডটা আমাদের দেহের ভেতরে প্রবেশ করে। আর এই ফর্মিক অ্যাসিডের জন্যই আমাদের ত্বকটা জ্বালাপোড়া করে এবং ফুলে যায়। ঠিক আছে, তাহলে পিঁপড়ের হুলে থাকে একটা বিশেষ অ্যাসিড যার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। সংকেতটা মনে রাখবে, শরীরে যেখানে লাল পিঁপড়ে হুল ফোটায়, সেই জায়গায় ত্বকের মধ্যে দিয়ে কি প্রবেশ করে, ফর্মিক অ্যাসিডটা শরীরের ভেতরে প্রবেশ করে, আর এই জন্যই আমাদের ত্বকটা জ্বালাপোড়া করে। তোমরা সবাই জ্যামিতিতে স্কেল তো দেখেছো, ঠিক আছে, জ্যামিতি করার সময়, কোনো সম্পাদ্য করার সময় তোমরা স্কেলের সাহায্যে দৈর্ঘ্যর মাপ নেওয়া, সেগুলো তো তোমরা স্কেল জানো। আজকে যে স্কেলটা দেখাবো সেটা হচ্ছে পিএইচ স্কেল। স্যার পিএইচ স্কেলের কাজ কি, এই স্কেল দিয়ে কি জ্যামিতি আঁকা যাবে স্যার? না না না, জ্যামিতি এই স্কেল দিয়ে করা যাবে না। এটা হচ্ছে এক বিশেষ ধরনের স্কেল, যে স্কেলের মাধ্যমে বোঝা যাবে যে কোনো একটা দ্রবণ অ্যাসিড না ক্ষার, ঠিক আছে। দ্রবণ মানে দুটো পদার্থের মিশ্রণ, ঠিক আছে, সেখানে দুটো বা তার বেশি পদার্থের মিশ্রণ হতে পারে। দ্রবণের দুটি পার্ট, একটা হচ্ছে দ্রাব, একটা হচ্ছে দ্রাবক। যেটা বেশি পরিমাণে থাকবে সেটাকে হচ্ছে দ্রাবক, আর যেটা কম পরিমাণে থাকবে সেটা হচ্ছে দ্রাব। ঠিক আছে, তো দ্রাবক যেমন জল আর চিনির মিশ্রণ, এখানে জল বেশি আছে তাই জন্য এটাকে বলা হবে দ্রাবক, আর চিনি কম আছে তাই জন্য এটাকে বলা হবে দ্রাব। তো আমি চেষ্টা করি তোমাদেরকে যেন ভেঙে ভেঙে সমস্ত পাঠের মানেগুলা বলে দেওয়ার, যাতে তোমাদের মুখস্থ করতে না হয়, সবকিছু যেন তোমাদের ইজিলি হয়ে যায়। ঠিক আছে, তাই জন্য আমি সমস্ত পাঠগুলোকে একটু ভেঙে দিই, আশা করি তোমাদেরও এটা সুবিধা হবে। তো আমরা বুঝি কোথায় কি দিলে তোমরা সেটা খুব ভালোভাবে নিতে পারবে, তাই জন্যই এটা করা হয়। তো পিএইচ স্কেল হচ্ছে এক ধরনের বিশেষ স্কেল যার সাহায্যে কোনো একটা দ্রবণ অ্যাসিড না ক্ষার সেটা চেনা যায়। তো পিএইচ এর মান থাকে 1 থেকে 14 মধ্যে, ঠিক আছে, 1 থেকে 14 পর্যন্ত এর মান থাকে। তো 1 থেকে 7 মধ্যে হলে সেটা বুঝতে হবে অ্যাসিডিক, মানে হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিড, 7 থেকে 14 মধ্যে হলে সেটা হয় ক্ষার। ঠিক আছে, আর পুরোপুরি যদি 7 হয় তাহলে সেটাকে বুঝতে হবে প্রসম, মানে না অ্যাসিড না ক্ষার। ঠিক আছে, তাহলে পিএইচ স্কেলের মাধ্যমে 1 থেকে 7 মধ্যে হলে হয় অ্যাসিড, 1 থেকে 7 হলে হয় অ্যাসিড, 7 থেকে 14 হলে হয় ক্ষার, আর পুরোপুরি 7 হলে হয় প্রসম। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পিএইচ স্কেল। তো পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে পিএইচ রাশিটি কি, আর 0 থেকে 14 পর্যন্ত এই স্কেলের বিস্তৃতি দেখিয়ে দিয়ে অ্যাসিড, ক্ষার এবং প্রসমটাকে চিহ্নিত করতে বলেছে। তো আমরা আগেই বললাম যে পিএইচ স্কেলের সাহায্যে কোনো একটা দ্রবণ অ্যাসিড না ক্ষার সেটা চেনা যায়। এর 1 থেকে 14 পর্যন্ত মান থাকে, যার 1 থেকে 7 হলে অ্যাসিড, 7-এর পর থেকে 14 পর্যন্ত হলে ক্ষারীয়, আর পুরোপুরি যদি 7 হয় সেটা প্রসম। আর তাহলে এখানে তোমাদের বলেই দেওয়া আছে 7-এর কম অর্থাৎ 0 থেকে 7 হলে অ্যাসিড বা আম্লিক প্রকৃতির, 7-এর বেশি হলে ক্ষারীয় প্রকৃতির, আর পুরোপুরি মানে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি হয়, মানে ন্যাচারাল টেম্পারেচার, সেখানে হচ্ছে পিএইচ যদি 7 ধরা হয় তাহলে সেটাকে বলা হয় প্রসম, যেমন জল হচ্ছে প্রসম। জলে দ্রবীভূত হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কি কি আয়ন পাওয়া যায়। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে হচ্ছে HCl, আমরা সবাই জানি, আগের দিন বলেছিলাম আগের ক্লাসে পার্ট 1-এ H+ আর Cl-। H+ এর প্রকৃত নাম হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন, যার সংকেত হচ্ছে H3O+, ঠিক আছে, যার প্রকৃত নাম মানে H+ হাইড্রোজেন আয়নের প্রকৃত নাম হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন, H3O+। তাহলে HCl জলের মধ্যে গুলে গিয়ে কি সৃষ্টি করবে, H3O+, যার প্রকৃত নামটাই বললাম, আর Cl-। ঠিক আছে, আর NaOH জলের মধ্যে গুলে গিয়ে Na+ আর OH-, এটা হচ্ছে ক্ষার একটা, OH- যেহেতু উৎপন্ন করেছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। পরের যে কোশ্চেন সেটা হচ্ছে ভিনিগারে পিএইচ পরীক্ষা করে দেখা গেল 2.5। তো কি বোঝা যাবে যে এটি আম্লিক, ক্ষারীয় না প্রসম। তো 2.5 মানে 1 থেকে 7-এর মধ্যেই আছে, 1 থেকে 7-এর মধ্যে হলে সেটাকে কি বলা হয়, অ্যাসিড।
তাই জন্য ভিনিগার হচ্ছে যে একটা আম্লিক বা অ্যাসিডীয় দ্রবণ। তো বিভিন্ন তরল পদার্থের এখানে নাম দেওয়া আছে, লালা রস থেকে শুরু করে পাকস্থলীর রস, পিত্তরস, রক্ত, মূত্র, এদের পিএইচ এর মান এখানে বলা আছে। এই মানগুলো তোমাদের শর্ট কোশ্চেনে খুব আসে, ঠিক আছে, যে মূত্রের পিএইচ কত, রক্তের পিএইচ কত, এই মানগুলো কিন্তু অ্যাকুরেট তোমাদেরকে মনে রাখতে হবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে। প্র্যাকটিসের মাধ্যমে সবকিছুই সম্ভব, ঠিক আছে। তো বারবার প্র্যাকটিসের করে তোমাদের এই মানগুলা মনে রাখতে হবে, প্র্যাকটিস করবে আর লিখবে, প্র্যাকটিস করবে আর লিখবে, ঠিক আছে। তো এই মানগুলা বলে দেওয়া আছে, এই মান থেকে তোমাদের বলতে হবে যে দ্রবণটা অ্যাসিড না ক্ষার। তো প্রথমে আছে লালা রস 6.02 থেকে 7.05, ঠিক আছে। তো শুরু যেটা হচ্ছে সেটা মাথায় রাখবে, 6 থেকে শুরু হচ্ছে, 6.something থেকে শুরু হচ্ছে, তাহলে 6 মানে কি, 6 মানে অ্যাসিড, তাহলে লালা রস হচ্ছে একটা আম্লিক বা অ্যাসিড, আম্লিক বা অ্যাসিড, আম্লিক মানে অ্যাসিড। পাকস্থলীর রস শুরু হচ্ছে 0.9, তাহলে 0.9 থেকে 1 এর কাছাকাছি, 1 সামথিং, সেটা হলে এটাও অ্যাসিড। পিত্তরস হচ্ছে 8.0 থেকে 8.0 মানে 8, 7-এর পর 8, তাহলে সেটা হচ্ছে ক্ষার, দেখো ক্ষারীয়। রক্ত 7.35 থেকে 7.45, 7.35 মানে 7-এর পর থেকে শুরু হচ্ছে, তাই জন্য রক্তও হচ্ছে যে ক্ষারীয়। মূত্র হচ্ছে 4.0 থেকে 8.0, দেখো শুরু হচ্ছে 4, লাস্টটা দেখবে না, 4 থেকে শুরু হচ্ছে, তাই জন্য মূত্রও হচ্ছে যে অ্যাসিডিক এবং কিছু কিছু ক্ষেত্রে আবার ক্ষারীয় হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে। তাহলে মূলত হচ্ছে আম্লিক, তবে কিছু ক্ষেত্রে ক্ষারীয় হয়। পরের কোশ্চেন যেটা হচ্ছে, মানবদেহে যদি অ্যাসিড আর ক্ষারের ভারসাম্যতা নষ্ট হয়ে যায়, অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্য বা ব্যালেন্স নষ্ট হয়ে যায়, তাহলে কি ক্ষতি হয়? মানবদেহে যদি অ্যাসিড ক্ষারের ভারসাম্য নষ্ট হয়ে যায়, তাহলে প্রথমেই আমাদের দাঁতের যে এনামেল সাদা অংশটা সেটা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের অস্থি সন্ধি মানে দুটো হাড়ের মাঝখান বা জয়েন্টটাও ক্ষতিগ্রস্ত হবে, আমরা তাড়াতাড়ি বয়স বেড়ে যাবে আমাদের, আমরা বয়স্ক হয়ে পড়বো, আমাদের লাঠি ধরে তাড়াতাড়ি চলতে হবে, ঠিক আছে। তো এগুলো হবে, জাস্ট ফর কিডিং। তো শরীরে যদি অ্যাসিড ক্ষারের ভারসাম্য নষ্ট হয়, তাহলে কি কি হতে পারে? শরীরে অ্যাসিড ক্ষারের ভারসাম্য যদি নষ্ট হয়, তাহলে প্রধান যেটা হচ্ছে দাঁতের এনামেল সেটা ক্ষতিগ্রস্ত হবে, অস্থি সন্ধি ক্ষতিগ্রস্ত হবে, তাড়াতাড়ি বার্ধক্য মানে তাড়াতাড়ি আমরা বয়স হয়ে যাবে। আমাদের দেহ সাধারণত ক্ষারীয় মাধ্যমে ভালো কাজ করে, আমাদের দেহ কোষ সাধারণত ক্ষারীয় মাধ্যমে, যখন পিএইচ 7 থেকে 8-এর মাঝামাঝি থাকবে, ঠিক আছে, তখন আমাদের দেহ ভালো কাজ করতে পারে, ঠিক আছে, 7 থেকে 8-এর লেভেলে থাকবে, ক্ষারীয় হলেই আমাদের দেহ ভালো কাজ করতে পারে। কিন্তু অ্যাসিড হয়ে গেলেই আমাদের গর্বর শুরু হয়ে যাবে, অ্যাসিড হয়ে গেলেই শুরু হয়ে যাবে গর্ব। তো অ্যাসিড হলে কি হবে, যে কোনো কারণে যদি অ্যাসিডিক হয়ে যায়, তাহলে কি করবে, বৃক্ক বা কিডনি, বৃক্ক বা কিডনি রক্তের মাধ্যমে সমস্ত খনিজ মৌলগুলোকে টেনে নেবে, বৃক্ক সমস্ত খনিজ মৌলগুলিকে রক্তের মাধ্যমে টেনে নেবে। কি কি খনিজ মৌল? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি টেনে নেয়। কোথায় টেনে নেয়? বৃক্কে টেনে নেয়। কার মাধ্যমে টেনে নেয়? রক্তের মাধ্যমে। তাহলে কোথায় টানবে? বৃক্কে টানবে। কার মাধ্যমে? রক্তের মাধ্যমে এই সমস্ত খনিজ মৌলগুলো টেনে নেবে। এবার এই সমস্ত খনিজ মৌল শুধু শুধু তো নাই, এই সমস্ত খনিজ মৌল শরীরে তো এমনি এমনি বেড়াতে আসে না, এদেরও তো নিজস্ব কিছু কাজ আছে, ঠিক আছে। তো যখন এটা টেনে নেবে, তখন শরীরের যে ভারসাম্য সেটাও বিঘ্নিত হবে, এদের কাজগুলো আর করতে পারবে না, তাই জন্য এটাও বিঘ্নিত হবে। তাই জন্য বলেছে, যদি আমাদের শরীর যদি অ্যাসিডিক হয়ে যায় কোনো কারণে, তখন বৃক্ক রক্তের মাধ্যমে বিভিন্ন যে সমস্ত খনিজ মৌলগুলো আছে সেগুলোকে টেনে নেয়। এই প্রক্রিয়া প্রথমে চুল, ত্বক মানে চামড়া কিংবা নখ থেকে শুরু হয়, তারপর রক্তে চলে যায় এবং আস্তে আস্তে হাড়ে পৌঁছে যায়, এবং বিভিন্ন অঙ্গের যে কার্যকারিতা বা যে কাজ সেটা ক্ষতিগ্রস্ত হয় বা ব্যাহত হয়। তাহলে খনিজ মৌলগুলোকে বৃক্ক টেনে নেবে, কার মাধ্যমে? রক্তের মাধ্যমে, দিয়ে আমাদের শরীরে পুরো যে ভারসাম্য সেটাকে খতম করে দেবে। আমাদের শরীরে অ্যাসিড বা ক্ষারের ভারসাম্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দুটো বিষয়ের উপর নির্ভর করবে। এক নাম্বার হচ্ছে নিঃশ্বাস প্রক্রিয়ায় কতটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে তার উপর। আমাদের দেহ থেকে যদি কার্বন ডাই অক্সাইড বেরিয়ে চলে যায়, তাহলে আমাদের শরীরটা হয়ে যাবে ক্ষারীয়, কুল। আর যদি কার্বন ডাই অক্সাইড ঠিকঠাক না বেরোয়, তাহলে আমাদের শরীরটা হয়ে যাবে অ্যাসিডিক, ভয়ঙ্কর, ঠিক আছে। তাহলে CO2 যদি বেরিয়ে চলে যায় নিঃশ্বাসের মাধ্যমে, তাহলে আমরা কুল আছি মানে ক্ষারীয়। আর যদি CO2 না বেরোতে পারে কোনো কারণে, তাহলে হয়ে যাবে শরীরটা অ্যাসিডিক বা আম্লিক। তাহলে এক নাম্বার কতটা CO2 বেরোচ্ছে তার উপর নির্ভর করবে। CO2 যদি কম নির্গত হয়, CO2 যদি কম নির্গত হয়, একটা শর্ট কোশ্চেন আসে যে শরীরের যদি নিঃশ্বাসের মাধ্যমে CO2 কম নির্গত হয়, তাহলে রক্তের মধ্যে যে জল আছে মানে H2O জলের সঙ্গে, এই CO2 আর রক্তের মধ্যে জল পরস্পর বিক্রিয়া করে একটা অ্যাসিড তৈরি করে, যে অ্যাসিডটার নাম হচ্ছে H2CO3, H2CO3, যার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, মাথায় রাখবে, ঠিক আছে। তো শরীর থেকে যদি CO2 কম বেরোয়,
বা সঠিকভাবে যতটা বেরোনো দরকার ততটা যদি বেরোতে না পারে, তাহলে ওই CO2 আর রক্তের মধ্যে জল পরস্পর বিক্রিয়া করে সৃষ্টি করবে এক ধরনের অ্যাসিড, যার নাম হচ্ছে H2CO3 বা কার্বনিক অ্যাসিড। এটা মাথায় রাখবে শর্ট কোশ্চেন হিসাবে। আর 2 নাম্বার যেটা বললাম, শরীরের মধ্যে রাসায়নিক যে সমস্ত বিক্রিয়াগুলো হচ্ছে তার পরিবর্তনের উপর। আগের দিন আমি বলেছি, প্রত্যেক ভিডিওটি আমি বলি যে আমাদের শরীর তখনই চলে যখন খাদ্য গ্রহণের পর থেকে আমাদের কারখানা চালু হয়ে যায় এবং খাদ্য নিষ্কাশন করা পর্যন্ত এই কারখানাটা চলে, ঠিক আছে। তো আমাদের শরীরে হচ্ছে কারখানা, এই চলছে কি বা কিরকম পরিবর্তন হচ্ছে তার উপরও নির্ভর করবে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য। এই ভারসাম্য নষ্ট হওয়ার কিছু কারণ আছে। কি কি কারণ? শরীরে কোনো কোনো অংশে যদি চোট পাই, তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা কি খাই? ব্যথা কমানোর ওষুধ খাই। সে অনুযায়ী অনেক সময় অম্লক্ষারের ভারসাম্য নষ্ট হয়ে যায় এই ব্যথার ওষুধের জন্য। মানসিক যদি চাপ বাড়ে, ডিপ্রেশন বাড়ে, বা দীর্ঘদিন যদি আমরা ধূমপান করি, নেশা করি, তাহলে আমাদের শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এবং তার ফলে অ্যাসিড বা ক্ষারের যে ব্যালেন্স সেটাও নষ্ট হয়ে যায়। তাহলে ব্যথা লাগলে আর অতিরিক্ত ডিপ্রেশন এখনকার জেনারেশন তো সব থেকে বড় সমস্যা। কিছু আছি, কেমন আছিস ভাই? চরম ডিপ্রেশনে আছি রে, কি বলবো তোদেরকে। তো একটা মানে চলিত কথা, আগেকার দিন আমরা বলতাম কেমন আছিস, ভালো আছি ভাই। এখন কেমন আছিস ভাই? খুব চিন্তা আছে, কি করব লাইফ নিয়ে। আরে ভাই, ভালো করে খাটো, জীবনে নির্দিষ্ট পথে যাও, সঠিক যে সময় সেই সময় ঠিকঠাক কাজ করো, তাহলেই তোমার ডিপ্রেশন হবে না। তুমি যে টাইমে তোমার কাজ করা দরকার সেই টাইমে তুমি হেসে খেলে বেড়াবে, মোবাইল নিয়ে খুটখুট খুটখুট করবে, এরোর পিছনে ঘুরে বেড়াবে, তাহলে তো ডিপ্রেশন হবেই না। তো সঠিক সময়ে সঠিক কাজ করো, দেখবে ডিপ্রেশন হবে না। আর সবসময় কাজের মধ্যে থাকো, সবসময় নিজেকে কাজের মধ্যে এনগেজ রাখো। তোমাদের এই সময় যেটা কাজ, পড়াশোনা করা, সেটাকে ভালোবেসে করো। মাঝে মাঝে একটু খেলাধুলা করো, আর একটু বদমাইশি, এটা তো আমাদের হাসি ঠাট্টা এগুলো তো করতেই হবে, নাহলে আমাদের জীবন একদম নিঃসঙ্গ হয়ে যাবে। তো এই সমস্ত কাজ করো, কিন্তু আসল প্রায়োরিটি রাখো আমাদের কাজ, তাহলে তোমাদের কোনোদিনই ডিপ্রেশন হবে না। পরের কোশ্চেনে আসছি আমরা, যে কি কারণে মাঝে মাঝে আমাদের ঢেঁকুর ওঠে। আমাদের কি কারণে মাঝে মাঝে চোয়া ঢেঁকুর ওঠে? আমাদের শরীরে যদি আমরা অতিরিক্ত অ্যাসিডিক খাবার খাই, মানে অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার, বিরিয়ানি, ফুচকা, চিকেন পকোড়া, এটা ওটা সব ফাস্ট ফুড খাই, তাহলে আমাদের শরীরে পাকস্থলীতে একটা অ্যাসিড আছে যার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেটা যখন বাইরে থেকে ওই সমস্ত অ্যাসিডিক খাবার খাবো, তখন অ্যাসিডের পরিমাণটা কি হয়ে যাবে? চাঙ্গা হয়ে যাবে, মানে বেড়ে যাবে। আর যখন অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, তখনই আমাদের হয়ে যাবে অম্বল, ঢেঁকুর, চোয়া ঢেঁকুর, ঠিক আছে। তো আমাদের শরীরে যখন বদ হজম হবে, ঠিকঠাক খাবারগুলো হজম হবে না, যখন ফাস্ট ফুড খাবো, তখন আমাদের শরীরে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাবে। আমাদের শরীরে পাকস্থলীতে যে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটার মাত্রাটা বেড়ে যাবে। আর তাই জন্য আমাদের অ্যাসিড বা ক্ষারের যে ভারসাম্য সেটা নষ্ট হবে এবং মুখ দিয়ে টক স্বাদ দেখা যাবে বা চোয়া ঢেঁকুর উঠবে। কোন কোন ক্ষেত্রে মানবদেহে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে? কোন কোন ক্ষেত্রে মানবদেহে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে, ঠিক আছে। তো কিছু পয়েন্ট আছে, 6টা পয়েন্ট। তো দেখো কি বলতে চাইছে, যে আমরা যদি দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময় ধরে কোনো ভারী কাজ করি, কঠিন বা ভারী কাজ করি, তাহলে আমাদের পেশিকোষে জমা হয় ল্যাকটিক অ্যাসিড। আমাদের পেশিকোষে জমা হয় ল্যাকটিক অ্যাসিড। সাধারণত আমরা যখন দীর্ঘদিন ধরে কোনো ভারী কাজ করব, তখন আমাদের পেশির মধ্যে অক্সিজেনের অভাব দেখা যাবে। দীর্ঘদিন ধরে যখন কাজ করব, দীর্ঘ সময় ধরে, তখন আমাদের পেশির মধ্যে অক্সিজেন সঠিকভাবে পৌঁছাতে পারবে না। তো তখন যে গ্লুকোজ, যে কার্বোহাইড্রেটটা ভাঙবে, দিয়ে সেখান থেকে উৎপন্ন হবে ল্যাকটিক অ্যাসিড। আমাদের শরীরের যে কার্বোহাইড্রেট, যার মেন উৎস হচ্ছে গ্লুকোজ, আমাদের শক্তির প্রধান উৎস হচ্ছে গ্লুকোজ, যেটা হচ্ছে কার্বোহাইড্রেটেরই অন্তর্গত, সরল কার্বোহাইড্রেট, ঠিক আছে। এই গ্লুকোজটা ভাঙবে, দিয়ে সেখান থেকে উৎপন্ন হবে ল্যাকটিক অ্যাসিড। কখন উৎপন্ন হবে? যখন আমরা অতিরিক্ত কাজ করব, তখন আমাদের পেশির মধ্যে অক্সিজেন সঠিকভাবে যেতে পারবে না। আর অক্সিজেন যেতে না পারার জন্য কি হবে? যে শক্তির প্রধান উৎস যেটা হচ্ছে গ্লুকোজ, সেটা ভেঙে যাবে এবং সেখান থেকে উৎপন্ন হবে ল্যাকটিক অ্যাসিড। আমাদের শক্তির প্রধান উৎস কিন্তু গ্লুকোজ, ঠিক আছে। বিভিন্ন খাবার থেকে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে আমরা এটা পেয়ে থাকি। তাহলে ল্যাকটিক অ্যাসিড জমা হয়, এর ফলে পেশিকোষ হয়ে যায় ক্লান্ত এবং ব্যথা হয়। পেশিতে যখন ব্যথা হয়, তাহলে বুঝে নেবে যে ল্যাকটিক অ্যাসিড জমা হতে শুরু করে দিয়েছে। অতিরিক্ত যদি ব্যায়াম বা শরীরচর্চা করি, তাহলেও পেশিকোষে গ্লুকোজের ভাঙন ঘটবে, দিয়ে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করবে। মানেই পেশিকোষে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে আমাদের পেশিতে ব্যথা অনুভূত হবে। রক্তে গ্লুকোজের পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয়, তাহলে অ্যাসিডের পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। রক্তে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে কখন? যখন গ্লুকোজের পরিমাণটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। দীর্ঘদিন আমরা যদি ধূমপান করি, তাহলে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। আবার ডায়রিয়া জনিত কারণে, মানে পেটের সমস্যার জন্য অনেক সময় অনেক পরিমাণে ক্ষারীয় পদার্থ আমাদের নির্গত হয়ে যায়, ঠিক আছে, মলের মাধ্যমে। তো সেই কারণে আমাদের অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়।
নাম্বার বৃক্কের কার্যকারিতা বা কিডনির কার্যকারিতা যখন কোনো কারণে যখন হ্রাস পায় তখন রক্ত ও অস্থি সন্ধিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। কিডনিতে যদি কিডনি বা বৃক্কর মধ্যে যদি থাকে টয়লেট, সেই টয়লেটে যদি ঠিকঠাক নির্গত না হয় তাহলে সেখান থেকে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাবে। ঠিক আছে, তো টয়লেটের মধ্যেই নির্গত হয় ইউরিক অ্যাসিড। এবার সেই ইউরিক অ্যাসিডটা যদি ঠিকঠাক বেরোতে না পারে তাহলে রক্তের সঙ্গে মিশে যাবে। ঠিক আছে, দিয়ে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে হতে পারে কিডনিতে পাথর হতে পারে, হৃদরোগের সমস্যা হতে পারে। ঠিক আছে, তো ইউরিক অ্যাসিড মানে টয়লেটের মাধ্যমে বেরিয়ে যায় ইউরিক অ্যাসিড। এবার কোনো কারণে ধরো ইউরিক অ্যাসিডটা বেরোতে পারলো না বৃক্ক থেকে, তখন সেটা ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করবে। ঠিক আছে, তো এই 6টা কারণের জন্য মানবদেহে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। কেলাসাকার পদার্থ কাকে বলে? যাদের একটা নির্দিষ্ট আকৃতি আছে, নির্দিষ্ট আকৃতির দানা বিশিষ্ট পদার্থকে বলা হচ্ছে কেলাসাকার পদার্থ। যেমন নুন একটা নির্দিষ্ট দানা আছে, ছোট কিন্তু দানা আছে। চিনি দানা আছে। ফটকিরি সেই আমাদের সেলুনে আগেকার দিনে ব্যবহার করা হতো, দাড়ি কামানোর পর ফটকিরি গোটা গালে, কেউ ধরো দাড়ি চাষলো তাহলে ফটকিরি গোটা গালে বুলিয়ে দিত। এতে জীবাণুনাশক হিসেবে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, কেটে যাওয়া ছোট ছোট কেটে যাওয়াকে নিয়ন্ত্রণ করে। তাই নির্দিষ্ট আকারে দানা বিশিষ্ট পদার্থকে বলা হচ্ছে কেলাসাকার পদার্থ। যেমন চিনি এবং ফটকিরি হচ্ছে যে কেলাসাকার পদার্থ, যাদের নির্দিষ্ট একটা জ্যামিতিক গঠন আছে বা দানা বিশিষ্ট, তাদেরকে বলা হচ্ছে কেলাসাকার পদার্থ। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে খাদ্য লবণ, খাবার নুন। ঠিক আছে, তো খাদ্য লবণ হচ্ছে একটা সাদা রঙের, এটাও একটা নির্দিষ্ট আকৃতি আছে জ্যামিতিক, তাই জন্য কেলাসাকার। কঠিন এটা। আর মিশ্র পদার্থ, মিশ্র মানে পদার্থ মানে যার মধ্যে একাধিক পদার্থ মিশে থাকে, 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ মিশে থাকে, তাকে বলা হচ্ছে মিশ্র পদার্থ। ঠিক আছে, তাহলে খাদ্য লবণ কি যদি কোশ্চেন আসে, খাদ্য লবণ হলো এক ধরনের সাদা রঙের কেলাসাকার কঠিন মিশ্র পদার্থ। আমাদের 3 ধরনের লবণ আছে, একটা হচ্ছে সন্ধব লবণ বা সামুদ্রিক লবণ, 2 নাম্বার বিট লবণ বা রক সল্ট, 3 নাম্বার খাবার নুন বা টেবিল সল্ট। ঠিক আছে, এই 3 ধরনের লবণ। আর নুনের মধ্যে 3টে ক্লোরাইড উপাদান থাকে, 3টি উপাদান ক্লোরাইড লবণ। কি কি সেটা, কোন কোন ধাতুর ক্লোরাইড থাকে? সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম ধাতুর ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড, এই 3টে ধাতুর ক্লোরাইড যৌগ থাকে। নুনের মধ্যে 3টে ক্লোরাইড যৌগ থাকে, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। ঠিক আছে, মানুষের দেহের মধ্যে যে দেহ তরল বেশি থাকে তার প্রধান উপাদান কি? তার প্রধান উপাদান অবশ্যই হচ্ছে জল। আমাদের মধ্যে যে তরলটা আছে সেটা বেশিরভাগই তো জলীয়। তাহলে মানুষের দেহের মধ্যে যে দেহ তরলটা থাকে তার বেশিরভাগটাই হচ্ছে জল। ঠিক আছে, যেটা আমরা কোথা থেকে পেয়ে থাকি? সোডিয়াম ক্লোরাইড মানে খাদ্য লবণ থেকে, খাদ্য লবণটা থেকে পাওয়া যায় জল। ঠিক আছে, অন্যান্য উপাদানগুলির মধ্যে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড। এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড কিভাবে আয়নে পরিণত হচ্ছে, ক্যাটায়ন আয়ন কিভাবে ভাঙছে জলীয় দ্রবণে, সেটা তোমাদের এখানে করে দেখাতে হবে। NaCl ভেঙে গেছে Na+Cl-। দেখো MgCl2 কিভাবে আয়নে ভাঙে সেটা তোমাদের দেখতে হবে। Mg এখানে একটা আছে, Cl দুটো আছে। তো এখানে যখন Mg করব তখন এটা কোনাকুনি, এই Cl এর যে 2 সেটা মাথায় চলে যাবে Mg এর, আর Mg এর যে একটা আছে সেটা Cl এর মাথায় চলে যাবে। তাহলে কিভাবে ভাঙবে? Mg দেখো Cl দুটো আছে, এটা মাথায় 2+, প্রথমে প্লাস হয়, প্লাস Cl কটা আছে? দুটো আছে। Cl এমনিতে কটা আছে? দুটো। তাহলে 2 Cl মাথায় কি হবে? মাথায় হবে Mg এর জন্য -1, যেহেতু একটা আছে। ঠিক আছে, তো MgCl2 কিভাবে করবো আয়নে পরিণত? যে প্রথমে নিচের দিকে তাকাবো, Mg কটা আছে? একটা, আর নিচে এর আছে দুটো Cl এর। তো এই দুটো চলে যাবে কোনাকুনি, ক্রস। এই 2টা Mg এর জন্য মাথায় আর এই 1টা Cl এর জন্য মাথায়। ঠিক আছে, Mg এখানে কত লিখবো? এখানে যেমন 2 লিখেছিলাম, কেন লিখেছিলাম? Cl দুটো আছে বলে এখানে 2 লিখেছিলাম। Mg এখানে একটা আছে তাহলে এখানে 1 লিখতে পারো। ঠিক আছে, একের কোনো ভ্যালু নাই তাই জন্য একটা লেখে না। ঠিক আছে, তাহলে Mg মাথায় যেটা লিখবো সেটা হবে উল্টোটার জন্য। Mg যখন করব তখন তার উল্টো দিকে যে মৌলটা আছে তার দিকে তাকাবো। Cl কটা আছে? দুটো। তাহলে এটা মাথায় 2+, প্রথমটা 2+ আকারে হয়, তারপরটা যখন Cl করব তখন Mg এর যে তলায় আছে সেটা মাথায় নিয়ে নেবো। তাহলে Cl2Cl-, যেহেতু Cl দুটো আছে তাই জন্য সামনে 2 হয়েছে। সেরকম আমি ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 সেটা কিভাবে ভাঙবো, আয়নে পরিণত করবো? দেখো এখানে Ca একটা, তাই জন্য এখানে একটা আছে বলে 1 লিখতেও পারো, নাও লিখতে পারো। Ca 1 লেখে না, Ca। এবারে যখন Ca করবো কার দিকে তাকাবো? Cl দিকে তাকাবো। Cl কটা আছে? নিচে দুটো, তাহলে এটা হয়ে যাবে মাথায় Cl2+, এটা মাথায় উঠে যাবে। দেখো পরে প্লাস দিলাম, Cl কটা আছে? এখানে দুটো আছে, তাই জন্য 2 সামনে লাগবো। এখানে যেমন 1 রেখেছিলাম ঠিক সেরকম। তো 2 Cl এবার মাথায় কার জন্য হবে? কার সাপেক্ষে হবে? Cl মানে Ca যটা আছে সেটা মাথায় উঠে যাবে।
তাহলে এটা 1 আছে, তাই জন্য -1। প্রথমটা সবসময় প্লাস হয় আর দ্বিতীয়টা সবসময় মাইনাস হয়, ক্যাটায়ন অ্যানায়ন। তো এটা 1 লেখে না, তাই জন্য এরকম Ca2+ আর 2Cl-। তো এটা ভালো করে আয়নে পরিণত করাটা খুবই সোজা, মুখস্থ করার কোনো দরকার নেই। এবারে বলছে মানবদেহে যদি রক্তচাপ বেড়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে, রক্তবাহ হৃৎপিণ্ড মস্তিষ্কে কি কি ঘটতে পারে। দেখো, রক্ত চাপ জিনিসটা কি, আমাদের দেহে অক্সিজেনযুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত ধমনীর মাধ্যমে গোটা দেহে ছড়িয়ে পড়ে। আর যেটা অবিশুদ্ধ রক্ত, মানে যেটার মধ্যে কার্বন ডাই অক্সাইড মিশে আছে, সেটা শিরার মাধ্যমে যায় হৃৎপিণ্ডে, কি করার জন্য, শুদ্ধ হওয়ার জন্য। ঠিক আছে, তো ধমনীর মাধ্যমে যখন রক্তটা যাবে, এই ধমনীর মাধ্যমে, ধরো ধমনীর এটা নল, যখন যাবে রক্তটা, তখন ধমনীর যে প্রাচীর আছে বা যে দেয়াল আছে, সেখানে স্বাভাবিকের তুলনায় যখন বেশি পরিমাণে ধাক্কা দেবে, স্বাভাবিকের তুলনায় যখন বেশি চাপ থাকবে বা বেশি পরিমাণে দেয়ালের উপর ধাক্কা দেবে, তখন সেটা কি বলা হচ্ছে, রক্তচাপ। স্বাভাবিকের তুলনায় বেশি করে ধাক্কা দেবে এই ধমনীর নলের বা ভেতরের দিকে যে দেওয়াল আছে তার উপর ধাক্কা দেবে। এটা কি জন্য হয় স্যার? এটা হয় অতিরিক্ত হাইপার টেনশন, অতিরিক্ত টেনশনের জন্য এটা হতে পারে, রক্তচাপ বেড়ে যেতে পারে। এই রক্তচাপ যদি বেড়ে যায় তাহলে রক্তবাহ মানে ধমনী বা শিরা হতে পারে, হৃৎপিণ্ড আর মস্তিষ্কে কি কি ঘটতে পারে। দেখো, প্রথমে আছে, অথবা অনুরূপী কোশ্চেন একটা আছে, অন্য বেশি নুন খাওয়ার সঙ্গে আমাদের দেহের রক্তচাপের কি সম্পর্ক। প্রথমে রক্তবাহ যেমন শিরা বা ধমনীর মধ্যে কি এফেক্ট হয়, উচ্চ রক্তচাপে শিরা বা ধমনী কখনো কখনো ছিঁড়ে বা ফেটে যেতে পারে। অতিরিক্ত যদি চাপ দেওয়া হয়, কোনো একটা জিনিস যদি অতিরিক্ত চাপ দাও, তাহলে কি হয়ে যাবে, সেটা ছিঁড়ে বা ফেটে যেতে পারে। ঠিক সেরকম এখানেও হয়, শিরা বা ধমনী ছিঁড়ে বা ফেটে যায়, দিয়ে রক্তটা গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়বে। হৃৎপিণ্ড কি হতে পারে, রক্তচাপ বেশি হলে হৃৎপিণ্ডের মধ্যে থাকা যে কপাটিকা আছে বা যে ভাল্বগুলো আছে সেটা ঠিকঠাক কাজ করে না বা নষ্ট হয়ে যেতে পারে, ফলে যে হৃৎপিণ্ডের যে ক্রিয়াটা বা হৃদস্পন্দন সেটা ঠিকঠাক হয় না। মস্তিষ্ক উচ্চ রক্তচাপের ফলে কি হয়, অনেক সময় রক্ত ক্ষরণ হয়, মস্তিষ্ক থেকে রক্ত বেরিয়ে যায়, আর কখনো কখনো রক্তটা জমাট বেঁধে যায়। ঠিক আছে, এই সমস্ত কিছুই হতে পারে উচ্চ রক্তচাপ। তাই জন্য এটা খুবই হচ্ছে যে খুবই সিরিয়াস ঘটনা, যেটা আমাদের অনেক সময় হার্ট অ্যাটাকও হতে পারে আমাদের। তো এই সমস্যাগুলা হতে পারে আমাদের দেহে যদি রক্তচাপটা বেড়ে যায়, ঠিক আছে, বা অতিরিক্ত পরিমাণ নুন খাওয়ার ফলে এটা হতে পারে। এবারে আমরা একটা বিশেষ গ্রন্থি সম্পর্কে আসবো, যেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। কি এর কার্যকারিতা কার উপর নির্ভর করে, আমাদের যেখান থেকে স্বরটা বেরোচ্ছে, যেখান থেকে আওয়াজটা বেরোচ্ছে গলার, সেটা হচ্ছে স্বরযন্ত্র। ঠিক আছে, এই স্বরযন্ত্র আমি যেখানে তোমাদেরকে ফোকাস দিচ্ছি সেটা, তো এই ষড়যন্ত্রের দুপাশে একটা গ্রন্থি থাকে। গ্রন্থি কি, গ্রন্থি হচ্ছে একটা অঙ্গ যেটা অনেকগুলি কোষকে একত্রে নিয়ে তৈরি হয়। গ্রন্থি হচ্ছে একটা অঙ্গ যেটা অনেকগুলি কোষকে একত্রে নিয়ে তৈরি হয়। একটা গ্রন্থি থাকে দুপাশে, যেটার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি, এইখানে আছে। ঠিক আছে, থাইরয়েড গ্রন্থি, এই থাইরয়েড গ্রন্থির কাজটা নির্ভর করে খনিজ মৌল আয়োডিনের উপর, আই, যার প্রতীক বা চিহ্ন হচ্ছে আই, আয়োডিনের উপর নির্ভর করে। আয়োডিন আমরা সাধারণত আয়োডিনযুক্ত নুনও পাওয়া যায়, আয়োডিন বিভিন্ন সামুদ্রিক মাছের মধ্যে পাওয়া যায়, দুগ্ধজাত বিভিন্ন জিনিস, পনির, দুধ, চিজ এসব থেকে পাওয়া যায়, আবার অনেক সময় নানান ফল থেকেও পাওয়া যায়। ঠিক আছে, আয়োডিন। তো থাইরয়েড গ্রন্থি কার্যকারিতা কার উপর নির্ভর করে, আয়োডিন খনিজ মৌলের উপর নির্ভর করে। আর থাইরয়েড গ্রন্থি কি, এটা একটু মনে রাখবে। তো শরীরে যদি আয়োডিন কমে যায় তাহলে থাইরয়েড গ্রন্থি কি পরিবর্তন লক্ষ্য করা যায়, শরীরে যদি আয়োডিনটা কমে যায় কোনো কারণে, ঠিক আছে, তাহলে এই থাইরয়েড গ্রন্থি কি করবে, বেশি করে কাজ করার চেষ্টা করবে, যেহেতু কমে গেছে তাহলে বেশি করে প্রেসার দেবে বা কাজ করবে। আর এই কাজ করতে গিয়েই হয়ে যায় বিপত্তি, থাইরয়েড গ্রন্থিটা কি হয়ে যায়, স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যায় বা অস্বাভাবিক ফুলে যায়। তাহলে অতিরিক্ত কাজ করতে গিয়ে আমাদের শরীরে যদি আয়োডিন কমে যায়, তাহলে এই থাইরয়েড গ্রন্থি কি করবে, বেশি করে কাজ করবে। ঠিক আছে, বেশি করে চাপ সৃষ্টি করবে, আর এই চাপ সৃষ্টি হওয়ার পরে গলাটা হয়ে যাবে, ফুলে যাবে। এই ফুলে যাওয়া ঘটনাটাকে বলা হচ্ছে গলগণ্ড বা গয়টার। ঠিক আছে, তাহলে শরীরে আয়োডিন কম হলে কি সৃষ্টি হয়, গলগণ্ড বা গয়টার। আর মহিলাদের ক্ষেত্রে যদি কমে যায় তাহলে সৃষ্টি হয় বন্ধ্যাত্ব, মানে রং চিনতে না পারা, রঙের মধ্যে পার্থক্য বুঝতে না পারা, সেটা হচ্ছে বর্ণান্ধ। তো এর পরের যে কোশ্চেন সেটা হচ্ছে গলগণ্ড বা গয়টার কি, এটি কেন হয়। তো গলগণ্ড বা গয়টার বলেই দিলাম যে আয়োডিনের অভাবজনিত একটি রোগ, যেখানে গলাটা ফুলে যায়। আর নিচে আছে শরীরে আয়োডিনের পরিমাণ যদি কমে যায় তাহলে থাইরয়েড গ্রন্থি কি করে, বেশি করে কাজ করতে চায়, দিয়ে কি করে, গলাটাকে ফুলিয়ে দেয় অস্বাভাবিকভাবে, যেটা কি বলা হচ্ছে গলগণ্ড বা গয়টার। আমাদের শরীরে যদি আয়োডিন কি কি ভূমিকা পালন করে, আমাদের শরীরে আয়োডিন কি কি ভূমিকা পালন করে, মানুষের স্বাভাবিক যে বৃদ্ধি বা বিকাশ সেটা নির্ভর করে আয়োডিনের উপর, আমাদের মস্তিষ্কের যে বিকাশ সেটাও নির্ভর করে আয়োডিনের উপর। তো আমাদের থাইরয়েড গ্রন্থি, যেটা আমাদের বললাম ষড়যন্ত্রের দুপাশে আছে, সেই থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজ নিয়ন্ত্রণ করে আয়োডিন। আয়োডিন মানবদেহে মস্তিষ্ক আর নার্ভের বিকাশে সাহায্য করে।
আর এটি গলগণ্ড রোগকে কি করে, নিবারণ করে মানে নিয়ন্ত্রণ করে, হতে দেয় না। আর এটি বিপাক ক্রিয়া, বিপাক মানে হচ্ছে আমাদের শরীরে যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে চলেছে, এই রাসায়নিক বিক্রিয়ার যোগফলকে বলা হচ্ছে বিপাক ক্রিয়া, ঠিক আছে। তো এই বিপাক ক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে বা বৃদ্ধি করে আয়োডিন। তাহলে আয়োডিন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খনিজ মৌল, যেটা আমাদের মস্তিষ্কের বিকাশে, আমাদের নার্ভের বিকাশে, আমাদের থাইরয়েড গ্রন্থির বিকাশে, আমাদের নিজস্ব যে বৃদ্ধি বা বিকাশ আছে তাতেও সাহায্য করে, গলগণ্ড রোগ নিবারণ করে, আর বিপাক ক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। আয়োডিনের অভাবে আমাদের কি কি সমস্যা হতে পারে? তো আয়োডিনের অভাবে আমাদের হতে পারে 1 নাম্বার গলগণ্ড বা গয়টার রোগ, শারীরিক মানসিক অবসাদ বা ডিপ্রেশন দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে মস্তিষ্কের যে বিকাশ সেটা ঠিকঠাক হতে পারে না বা হয় না। আর মহিলাদের ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি যদি কার্যকারিতা কমে যায় তাহলে বর্ণান্ধ রোগ হয়, মানে রং চিনতে পারে না। তো এর পরবর্তী কোশ্চেন হচ্ছে সল্ট লিক। সল্ট লিক মানে হচ্ছে সল্ট মানে নুন চাটা, লিক মানে হচ্ছে চাটা। তাহলে আমাদের যেরকম নুনের প্রয়োজন হয়, সেরকম যে সমস্ত পশু পাখি আছে অভয়ারণ্যে, তাদেরও, সাধারণত পশুদের, ঠিক আছে, পশুদেরও নুনের প্রয়োজন হয়, ঠিক আছে। তাদের অভয়ারণ্যে যে সমস্ত পশু আছে তাদের নুনের প্রয়োজন হয়। তো একটা পাত্রের মধ্যে নুন রাখা থাকে, এবার তাদের যখন দরকার তখন সেই নুনটা তারা চেটে নিয়ে চলে যায় বা খেয়ে নেয়, ঠিক আছে, তাদের শরীরের প্রয়োজনের জন্য। তো এই ঘটনাটা কি বলা হচ্ছে যে সল্ট লিক, মানে তাদের দেহে নুনের চাহিদাটা পূরণ করা চেটে খাওয়ার মাধ্যমে। তো অভয়ারণ্যে সংরক্ষিত পশুদের দেহে নুনের চাহিদা পূরণ করার জন্য ওই অঞ্চলে একটি নির্দিষ্ট স্থানে নুন জমানো রাখা হয়, ঠিক আছে, বা জমিয়ে রাখা হয়। পশুরা তাদের ইচ্ছা মতো সেই নুন চেটে চেটে খায় এবং শরীরের যে নুনের চাহিদা সেটা পূরণ করে। একেই বলা হচ্ছে সল্ট লিক। তো সল্ট লিক অনেকটা নুন চাটা। ঠিক বাংলা সিনেমায় সেই হরলিক্স চাটা যেটা আছে, যে কাকু কাকু একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। তো এই ডায়লগটা আমার মনে পড়ে গেল। তো হরলিক্স চাটা, যে কাকু কাকু একটু হরলিক্স দাও, আমি চেটে চেটে খাবো। তো সেরকম হচ্ছে যে পশুদের ব্যাপারটা সল্ট লিক, নুন চাটা। শরীর এবারে আয়োডিনের যোগান দিতে নুনে প্রয়োজনীয় পরিমাণে কি মেশানো হয়, একটা শর্ট কোশ্চেন, যে আয়োডিনের যোগান দিতে নুনে কি মেশানো হয়? KiO3 পটাশিয়াম আয়োডেট মেশানো হয়। ক্যালসিয়াম আমাদের শরীরে কি কাজ করে? ক্যালসিয়াম আমাদের শরীরে মূল যে কাজ করে সেটা হচ্ছে হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে, আর হৃৎপেশির যে হৃৎপিণ্ডের যে সমস্ত পেশিগুলো আছে তাদের কাজকে নিয়ন্ত্রণ করে। তো ভিটামিন ডি এর দুটি কাজ, এটা হচ্ছে 1 নাম্বার কাজ হচ্ছে এটি হাড়ে ক্যালসিয়াম জমাতে সাহায্য করে, ফলে দেহের হাড়টা হয়ে যায় শক্ত। আর আমাদের মানে শিশুদের দেহে এটি রিকেট রোগ ঘটতে দেয় না। রিকেট রোগ মানে হচ্ছে হাড়ের রোগ, হাড়টা বেঁকে যাওয়া, সেটা হচ্ছে রিকেট রোগ। এটা ভিটামিন ডি নিয়ন্ত্রণ করে। মাছ মাংস সংরক্ষণ করতে নুন ব্যবহার করা হয় কেন? সাধারণত কাঁচা যে সমস্ত মাছ মাংস তাদের মধ্যে ভেতরে জল থাকে, তো সেই জল যখন থাকবে ভেতরে, তখন জীবাণুরা তার মধ্যে বংশবৃদ্ধি করতে পারবে বা বাড়তে পারবে। তো তখন সেই জিনিসটা যদি আমাদের পেটে যায় তাহলে নানান ধরনের অসুখ হতে পারে। তাই জন্য সেখানে নুন মাখিয়ে রাখা হয়। কেন নুন মাখিয়ে রাখা হয়? কারণ নুন যদি মাখিয়ে রাখা হয় তাহলে ভেতরে জলটা বাইরে বেরিয়ে চলে যাবে। ফলে যদি জল বেরিয়ে চলে যায় তাহলে জীবাণুরাও আর টিকে থাকতে পারবে না জলের অভাবে, তখন সেটা শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো মাছ মাংস রাখার জন্য বা ভালো রাখার জন্য নুন রাখা হয় এই জন্যই, কারণ ওর ভেতরে থাকে জল, আর জল থাকলেই থাকবে জীবাণু, আর জীবাণুরা বংশবৃদ্ধি করতে পারবে। কিন্তু যদি আমি তাকে নুন মাখিয়ে রাখি, তাহলে নুন কি করবে, ওই জলটাকে বাইরে ঠেলে দেবে, বাইরে ফেলে দেবে। এর ফলে আর জীবাণুরা বংশবৃদ্ধি করতে পারবে না, ঠিক আছে। তাহলে সদ্য কাটা মাছ মাংসের টুকরোয় নুন মাখিয়ে রাখলে এর ভেতরের যে তরল আছে সেটা অভিশ্রবণ প্রক্রিয়ায় মাছ বা মাংস থেকে বেরিয়ে চলে যায়। নুন যদি মাখানো হয় তাহলে জলটা বেরিয়ে চলে যাবে। মাছ বা মাংসে কোনো জীবাণু থাকলে সেগুলি জল বেরিয়ে যাওয়ার কারণে কি হয়ে যায়, মরে যায়, কারণ তারা বংশবৃদ্ধি করতে পারবে না, মারা যাবে। সেই জন্য মাছ মাংস কি থাকে, ভালো থাকে। তাই জন্য মাছ মাংস, কাঁচা মাছ মাংসের মধ্যে সবসময় নুন মাখিয়ে রাখতে হয়। মাছ মাংস শুনে আমার একটু লোভ লেগে গেল, আর খুব খিদেও পেয়েছে, এনার্জি ডাউন। তো চলো তোমার একটু একটু লোভ ডাকিয়ে একটু খাওয়া হোক, একটু ক্যাডবেরি, মাই ফেভারিট। যখনই আমার এনার্জি ডাউন হয়ে যায়, মানে যখনই আমার এনার্জি ডাউন হয়ে যায় তখনই আমি এটা খাই, যাতে আমার এনার্জি বুস্ট হয়। তো তোমরাও খাও একটু লোভ লাগিয়ে। এক সেকেন্ড একটু খেয়ে নিই, আবার তোমাদের বোঝাতে হবে তো। ঠিক আছে, অনেক এনার্জি হয়ে গেছে। মায়াবিনী রাতের বুকু দেখা পালো, তোমার ছবি ধরা দিলাম, গোপনে আমার হিয়ার কোন, তুমি যে মোর ফুকার মরণ, নিয়নবে চেচা সোপান, রোদরে ন মোর দেহ প্রতি পুবা,
তোমার খতে বহু যুগরে নাস ব্যথারু খসাম বহু যুগরে নাস মায়াবিনী। খুব ফেভারিট একটা গান আমার, জুবিনদার গান। তো চলো, এনার্জিও আমার কমপ্লিট। আমার দুটো ফেভারিট জিনিস চকলেট আর গান, দুটো দিয়ে আমার এনার্জি বুস্ট করে নিলাম। তো চলো এবার ঘোড়ার মতো দৌড়ানো যাক। তো পরবর্তী টপিক যেটা হচ্ছে পলিমার। সাধারণত কোথায় গেল, হ্যাঁ, সাধারণত অনেকগুলি ফুল দিয়ে তৈরি হয় ফুলের মালা, অনেকগুলি ফুল দিয়ে কি তৈরি হয়, ফুলের মালা, বা অনেকগুলো ছোট ছোট বগি নিয়ে তৈরি হয় একটা বড় টেন, অনেকগুলো ছোট ছোট বগি নিয়ে কি তৈরি হয়, একটা বড় টেন। তাহলে অনেকগুলি ফুল নিয়ে তৈরি হয় ফুলের মালা, আর অনেকগুলি ছোট ছোট টেনের বগি দিয়ে তৈরি হয় একটা বড় টেন। ঠিক সেরকম অনেক ছোট ছোট অণু জুড়ে তৈরি হয় পলিমার, অনেক ছোট ছোট অণু জুড়ে তৈরি হয় একটা বড় অণু বা বৃহৎ শৃঙ্খল অণু, যেটাকে বলা হচ্ছে পলিমার। তাহলে অনেক ফুল নিয়ে তৈরি হয় ফুলের মালা, অনেক ছোট ছোট বগি নিয়ে তৈরি হয় বড় একটা টেন। ঠিক সেই রকমই ছোট ছোট অণু জুড়ে তৈরি হয় একটা বড় অণু, যেটাকে বলা হচ্ছে পলিমার। যেমন পলিথিন পলিমারটা, পলিথিন পলিমার তৈরি হয়েছে অনেকগুলি ইথিলিন অণু জুড়ে। ইথিলিন, ইথিলিন সংকেত C2H4, অনেকগুলি C2H4, 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 C2H4 এরকম চলতেই থাকছে, ঠিক আছে। এরকম C2H4 অনেকগুলি অণু জুড়ে n সংখ্যক, যখন অনেক চলতেই থাকে, কোনো শেষই নাই তার, মানে অসীম পর্যন্ত, তখন সেটাকে বলা যাচ্ছে n সংখ্যক, n মানে অসীম, ঠিক আছে। তাহলে অনেকগুলি C2H4 মানে ইথিলিন অণু জুড়ে তৈরি হয়েছে কি পলিমার, নাম হচ্ছে পলিথিন। শর্ট কোশ্চেন আসে যে পলিথিন পলিমারটি কি অণু জুড়ে তৈরি হয়েছে, তখন লিখতে হবে ইথিলিন। তাহলে অনেক ছোট ছোট যৌগ অণু জুড়ে তৈরি হয় একটা বৃহৎ শৃঙ্খল যৌগ, যেটাকে বলা হচ্ছে পলিমার। অনেক ছোট ছোট যৌগ অণু জুড়ে তৈরি হয় একটা বৃহৎ শৃঙ্খল যৌগ, যেটাকে বলা হচ্ছে পলিমার। যেমন পলিথিন পলিমারটি অনেক ইথিলিন অণু জুড়ে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো এরকম ইথিলিন অনেক জুড়ে সৃষ্টি হয়েছে, যেখানে n সংখ্যক বোঝানো হয়েছে, n মানে হচ্ছে যে বহু সংখ্যা বা অসীম। এখানে একটা শর্ট কোশ্চেন আছে যে পলিমার শব্দটির উৎপত্তি দুটি গ্রিক শব্দ থেকে, একটা হচ্ছে পলি আর একটা হচ্ছে মেরোস। একটা পলি, একটা হচ্ছে মেরোস থেকে। পলি মানে হচ্ছে বহু, আর মেরোস মানে হচ্ছে যে অংশ বা খণ্ড। এটা কিন্তু শর্ট কোশ্চেনটা একটু মনে রাখবে। পরবর্তী যেটা টপিক সেটা হচ্ছে প্রাকৃতিক পলিমার। প্রাকৃতিক পলিমার হচ্ছে কি, প্রাকৃতিক পলিমার উদ্ভিদদের ক্ষেত্রেও আছে, যেটা হচ্ছে উদ্ভিদদের প্রাকৃতিক পলিমারের সাহায্যে কি তৈরি হয়, সুতো বা আঁশ তৈরি হয়। আর আমাদের ক্ষেত্রে কি তৈরি হয়, আমাদের যে মাংসপেশি বা লিগামেন্ট বা টেন্ডন, সে সমস্ত তৈরিতে যে সমস্ত প্রোটিন লাগে সেগুলো হচ্ছে সব প্রাকৃতিক পলিমারের উদাহরণ, ঠিক আছে। তো আমাদের দেহে যে সমস্ত প্রোটিন সেগুলো হচ্ছে সব প্রাকৃতিক পলিমার, আর উদ্ভিদদের ক্ষেত্রে সুতো বা আঁশ তৈরি হয় এই প্রাকৃতিক পলিমারের সাহায্যে। তাই জন্য নানান ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট পলিমার দিয়ে উদ্ভিদ দিয়ে সুতো বা আঁশ তৈরি হয়। আর আমাদের প্রাণীদের মাংসপেশি মানে মাংস, লিগামেন্ট মানে দুটি হাড় যা যে সরু দড়ির সাহায্যে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে লিগামেন্ট। আর টেন্ডন, টেন্ডন মানে মাংস আর হাড় পরস্পর যে সরু দড়ির মতো অংশ দিয়ে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে টেন্ডন। তৈরি হয় প্রোটিন জাতীয় পলিমার দিয়ে। তাই লিগামেন্ট আর টেন্ডন তৈরি হয় আমাদের দেহে প্রোটিন জাতীয় পলিমারের সাহায্যে, যেটা হচ্ছে ন্যাচারাল পলিমার। দু ধরনের প্লাস্টিক সম্পর্কে জানবো, যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে থার্মোপ্লাস্টিক আর হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। থার্মোপ্লাস্টিক কাদের বলে, যারা যে সমস্ত প্লাস্টিকগুলো নরম, যাদেরকে তাপ দিয়ে সহজে গলানো যায়, তাদেরকে বলা হচ্ছে থার্মোপ্লাস্টিক। আর যে সমস্ত প্লাস্টিক নরম নয় মানে শক্ত এবং যাদেরকে তাপ দিয়ে সহজে গলানো যায় না, তাদেরকে বলা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। তাদেরকে তাপ দিয়ে গলানো যায় বা নরম তাদেরকে থার্মোপ্লাস্টিক, আর যাদের শক্ত, তাপ দিয়ে গলানো যায় না, আকৃতির পরিবর্তন করা যায় না, তাদেরকে বলা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। খুব ভালো করে মাথায় রাখবে। এই দু ধরনের প্লাস্টিকের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য হতে পারে, সেটা আবার এখানে পার্থক্য হতে পারে। তাহলে এটা তাপ প্রয়োগ করে আকৃতি বদলানো যায় বা গলানো যায়, আর এটা তাপ প্রয়োগ করে নরম একবারই নরম করে ধাঁচে ফেলে আকৃতি প্রদান করা যায়, পরে তাপ দিয়ে আর নতুন আকৃতি দেওয়া যায় না। তাহলে তাপ প্রয়োগ করলে একবারই একে পরিবর্তন করা যাবে, নরম কোনো জিনিসকে একবারই আকৃতি প্রদান করা যাবে, দ্বিতীয়বার কিন্তু আর যাবে না, ঠিক আছে। আর নমনীয়তা, এটা তুলনামূলকভাবে কম আর এটা তুলনামূলকভাবে বেশি, কারণ যেহেতু এটা পরিবর্তন হয় না তাই জন্য এর বেশি। ভঙ্গুরতা, এটা কম ভঙ্গুর আর এটা খুব সহজেই ভঙ্গুর হয়ে যায়, ভেঙে যায়। দাব্যতা, কোনো দাবকের মধ্যে দ্রবীভূত বা গুলে যাওয়ার ক্ষমতা হচ্ছে যে উপযুক্ত দাবকে দ্রবীভূত হয় এই থার্মোপ্লাস্টিক, আর এক্ষেত্রে হয় না। উদাহরণ পলিথিন, পিভিসি, আর এক্ষেত্রে পেট, আর হচ্ছে ব্যাকে লাইট। তো প্রথমে হচ্ছে যে পলিথিন, যেটা হচ্ছে প্রকৃতি বা গুণাবলী অত্যন্ত নমনীয় আর জল রোধক, জলকে
রোধ করতে পারে। ব্যবহার টেবিলের খেলনা, এগুলো আমরা সহজেই জানি ন্যাচারাল এগুলো কোশ্চেন, যে খেলনা প্রস্তুতিতে, এছাড়া খাদ্যদ্রব্য, সিমেন্ট সংরক্ষণের বস্তা তৈরিতে, বৈদ্যুতিক তারের যে বাইরের অংশটা সেটা তৈরিতে পলিথিন ব্যবহৃত হয়। পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড, যেটা প্রকৃতি খুব মজবুত, তাপ ও তড়িতের কুপরিবাহী, মানে অন্তরক, মানে যার মধ্যে তাপ তড়িৎ যেতে পারে না। জলরোধক, এটাও জলকে রোধ করতে পারে। এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক, মানে সহজেই তাপ দিলে গলে যায়। বর্ষাদি, রেনকোট তৈরিতে, গাম বুট, বড় বড় সেই বুট তৈরিতে, চপ্পল, বালতি, জলের পাইপ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। তো পেট হচ্ছে দীর্ঘস্থায়ী মজবুত আর থার্মোসেটিং প্লাস্টিক, যেটা সহজে তাপ দিয়ে গলানো যায় না। তো কি ব্যবহার কি? জল বা পানীয় দ্রব্যের বোতল, খাবারের বাক্স ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় পেট। তো এই তিনটে পলিমারের প্রকৃতি আর ব্যবহার খুব ভালো করে মনে রাখবে। তো পরের কোশ্চেন হচ্ছে পলিমার কিভাবে পরিবেশকে দূষণ ঘটায়। পলিমার পরিবেশের দূষণ কিভাবে ঘটায়, ঠিক আছে। তো পরিবেশ দূষণে পলিমারের ভূমিকা। তো 1 নাম্বার, মাটিতে যদি পলিমার মিশে থাকে তাহলে মাটির যে গুণাগুণ বা উর্বরতা সেটা নষ্ট হয়, ফলে কৃষিজ ফসল ঠিকঠাক হতে পারে না। 2 নাম্বার, ড্রেন বা নর্দমায় যদি ফেলা হয় তাহলে জল যাওয়ার যে ব্যবস্থা, আমরা সাধারণত কি করি, কোনো প্লাস্টিক বা চিকচিকি আমরা ড্রেনের মধ্যে ফেলে দিই। এর ফলে কি হতে পারে, সেটা ঠিকঠাকভাবে জলকে আটকে দেয়, ঠিকঠাকভাবে জলটা যেতে পারে না, ঠিক আছে। তাহলে ড্রেন বা নর্দমা এরা অবস্থান করলে নিকাশি ব্যবস্থা অসুবিধা সৃষ্টি করে। এবার জলাশয়ের মধ্যে অবস্থান করার সময় এই পলিমারগুলো অনেক সময় জলজ যে সমস্ত প্রাণীগুলো আছে, বড় বড় প্লাস্টিককে অনেক সময় তারা খেয়ে ফেলে খাবার ভেবে, ফলে তাদের শ্বাসনালীতে আটকে যায়, খাদ্য নালীতে বা শ্বাসনালীতে, দিয়ে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তাই জন্য জলাশয়ে জলের অবস্থান করায় পলিমারগুলি জলজ প্রাণীদের যে স্বাভাবিক জীবনযাত্রা তাদের অসুবিধার সৃষ্টি করে। তাহলে 1 নাম্বার, মাটিতে পড়লে মাটির গুণাগুণ নষ্ট হয়। 2 নাম্বার, ড্রেন বা নর্দমায় ফেললে জল ঠিকঠাক যেতে পারে না। আর 3 নাম্বার, কোনো যদি জলাশয়ের মধ্যে ফেলা হয় তাহলে সামুদ্রিক যে সমস্ত প্রাণীগুলো আছে তারা খাবার ভেবে সেগুলোকে খেয়ে নেয় এবং তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে গলায় আটকে গিয়ে। তো এর পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে যে পরিবেশের উপর সংশ্লেষিত পলিমার। সংশ্লেষিত মানে যেগুলো কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়, সংশ্লেষিত মানে কৃত্রিমভাবে যেগুলো সৃষ্টি করা হয়। ক্ষতিকারক প্রভাবগুলি লেখো এবং এই প্রভাবগুলি থেকে রক্ষা পাওয়ার প্রতিকার। তো প্রথমে আমি তোমাদেরকে বললাম যে 1 নাম্বার, যদি নালা বা নর্দমায় ফেলা হয় তাহলে জল নিষ্কাশনের পথে বাধার সৃষ্টি হয়। 2 নাম্বার, সংশ্লেষিত পলিমারগুলি মাটিতে স্বাভাবিক যে জল চলাচলের পথ সেটাকে আটকে ফেলে, অথবা মাটির যে উর্বরতা, কৃষিজ ফসল ঠিকঠাক হতে পারে না এই সংশ্লেষিত পলিমার বা প্লাস্টিক বা অন্য কোনো যদি দ্রব্য আমরা যদি মাটির ওপর ফেলে দিই। 3 নাম্বার, এখানে কি বলেছে, যে এদের পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস নির্গত হয়, যেগুলো পরিবেশকে কি করে, দূষিত করে, গ্রিন হাউস গ্যাস নির্গত হয়, বিষাক্ত। 4 নাম্বার, পলিথিন পাত্রে খাবার রাখলে বিভিন্ন বিষাক্ত পলিমার যৌগ এই খাবারে মিশে যেয়ে সম্ভাবনা থাকে। তো পলিথিনের মধ্যে আমরা যদি কোনো খাবার রাখি, সাধারণত সেই পলিথিনের যে সমস্ত যৌগ, ক্ষতিকারক যৌগ, সেগুলো আমাদের খাবারের সঙ্গে আমাদের পেটে যায় এবং নানান ধরনের অসুখের সৃষ্টি করে। তো এগুলো হচ্ছে ক্ষতিকারক প্রভাব। এগুলি থেকে কিভাবে নিয়ন্ত্রণ সম্ভব সেগুলোও লেখা আছে। দেখো, পলিমার বা অন্য কোনো সংশ্লেষিত বস্তুর ক্ষতিকারক সমস্যা থেকে মুক্তি পেতে এগুলিকে যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে, কিন্তু এটা কোনোদিনই সম্ভব নয়। সবাই 2 দিন বলে, আবার 3 দিনের পর আবার ইউজ করে, ঠিক আছে। সরকারি এটা সেগুলোকে প্রোটেক্ট করতে পারছে না, তো আমরা কি করে পারবো? আমরাও দেখি অনেক সময় 2 দিন হয় যে করোনা ব্যবহার, কিন্তু 3 দিনের বেলা আবার সেই একইভাবেই করতে হচ্ছে। 2 নাম্বার, জৈব ভঙ্গুর সংশ্লেষিত বস্তু তৈরির জন্য সচেষ্ট হতে হবে। জৈব ভঙ্গুর মানে কি, যেগুলো সহজেই মাটির সঙ্গে মিশে যায়, ঠিক আছে। জৈব ভঙ্গুর মানে মাটির সঙ্গে মিশে গেলে আর দূষণ হবে না, তাই জন্য বলছে জৈব ভঙ্গুর সংশ্লেষিত বস্তু তৈরির জন্য সচেষ্ট হতে হবে এবং যা তাতে সস্তায় উৎপাদিত হয় সেদিকেও নজর দিতে হবে। তো জৈব ভঙ্গুর যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলা বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, কারণ সেগুলো মাটির সঙ্গে সহজেই মিশে যায়, ফলে পরিবেশ দূষণ করে না। আর সেগুলো যাতে উৎপাদন মূল্যটা যাতে সস্তায় পাওয়া যায়, বেশি খরচ না হয়, সেদিকেও আমাদের নজর দিতে হবে, ঠিক আছে। তো আজকের এই টপিকে পার্ট 2 টপিক এখানেই কমপ্লিট। তো পার্ট 2 টপিকে আমরা যেটা আজকে জানলাম, নির্দেশক সম্পর্কে জানলাম, বিভিন্ন পিএইচ মান নির্দেশক, বা এখানে লবণ সম্পর্কে জানলাম, খাদ্য লবণ, কেলাসাকার পদার্থ, পলিমার সম্পর্কে জানলাম। তো জৈব ভঙ্গুর পলিমার বা থার্মোসেটিং, থার্মোপ্লাস্টিক, এগুলো ভালো করে জানলাম। তো এই টপিক কটা তোমরা ভালো করে নোট করবে এবং ভালো করে এগুলাকে তৈরি করে নেবে। আমরা পার্ট 3 অন্তিম ভিডিও এই পার্টের, যেটা হচ্ছে সেখানে সাবান, ডিটারজেন্ট, কাঁচ, বিভিন্ন সার, কীটনাশক বা এই সমস্ত ওষুধ, এই সমস্ত জিনিস নিয়ে আমরা এদের অন্তিম পার্টটাই পড়াবো। বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আমাদের অন্তিম পার্টে চলে আসবো, খুব তাড়াতাড়ি চলে আসবো।
তোমরা এটা রেডি করো, তা করতে করতে আমি চলে আসবো, ঠিক আছে? তো তোমাদের কেমন লাগলো ক্লাসটা সেটা অবশ্যই যেন জানাবে কমেন্টে, আর অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, কারণ তাতে সবারই উপকার হবে, একটা বৃহৎ সার্কেল। তো মনে রাখবে যাতে তোমার যাতে উপকার তো হবেই, তার সঙ্গে আরও 4-5 জনের উপকার হয় সেটাও তুমি মাথায় রাখবে। তাই জন্য অবশ্যই যেন শেয়ার করবে সবারই সঙ্গে ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ভিডিও মানে পার্ট 3-তে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো যাওয়ার আগে চকলেটের বাকিটুকু খেয়ে নিই। তোমরাও ভালো থেকো, আর সবসময় এনার্জিটা নিজের মধ্যে রেখে দিও। টাটা।